সত্যি এই বছর আমাদের কৃষ্ণনগরে ঠাকুর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ মহারাজ, ধান একেবারে পরিপূর্ণ হয়েছে। তা কবে ধান কাটা হবে পুটির বাবা? ধান তো একেবারে পেকেই এসেছে, সপ্তাহখানেকের মধ্যে ধান কাটতে হবে। বেশ বেশ, তাহলে তো ভালোই হলো। এই মাসের শেষের দিকেই তো নবাব বাহাদুরকে শস্যের খাজনা পাঠানোর কথা। হ্যাঁ মহারাজ, এবারে নবাব বাহাদুর খুশি হবে। ঠিক বলেছ গোপাল। প্রণাম খাম্বাজরাজ। ওই তো কৃষ্ণনগরের মন্ত্রী চলে এসেছে। ও, এর কথাই তুমি বলেছিলে? হ্যাঁ, ওই রাজ্যের সব খবরাখবর আমায় দেয়। ইনি কে? ইনি হলেন জমিদার কেশকান্ত বর্মন, আমার রাজ্যেরই দক্ষিণ পশ্চিম গ্রামের জমিদার, আমার প্রিয় বন্ধু। নামটা বেশ অন্যরকম, কেশকান্ত। আসলে ওদের বংশ পরম্পরায় সকলের উন্নত ঘন কেশ আছে, তাই ওদের পরিবারের সবারও নামে একটা করে কেশ আছে। আমি খাম্বাজ রাজের সৌমিত্র এবং সুপরামর্শদাতা। কিছুদিন আগে আমার মাথায় খুব খুশকি হচ্ছিল, মাথার চুল পাতলা হয়ে আসছিল। কিন্তু আমার পরামর্শে একটা তেল মাখতেই মহারাজের মাথার চুল এখন ঘন হয়ে উঠেছে, আর কোনো সমস্যা নেই। বাবা বাবা, ভালো ভালো ভালো। এবার তাহলে কাজের কথাটা বলে দিন। এবারে তো শুনলাম তোমাদের রাজ্যে অনেক ধান উৎপাদন হয়েছে, তাই স্বাভাবিকভাবে নবাব বাহাদুরের কাছে রাজস্ব অনেক বেশি দেবে, কি তাই তো? হ্যাঁ, এবারে রাজস্ব দানে কৃষ্ণনগরই প্রথম হবে। না, তা হবে না। নবাবের কাছে অত ধান পৌঁছবে না, এমনকি কৃষ্ণচন্দ্রের কাছেই চাষিরা বেশি ধান রাজস্ব দিতে পারবে না। সেটা কি করে হয়? পাকা ধানে মই দিতে হবে। বললাম না, ও আমার সুপরামর্শদাতা। হ্যাঁ, আমার মন্ত্রীকে বাণিজ্যের কাজে বাইরে পাঠিয়েছি কিছুদিন, তাই কেশকান্ত মাঝে মধ্যেই আমার কাছে আসে, গল্প গুজব করে আর সুপরামর্শ দেয়। কিন্তু আমি কি করব? তুমি রাতের অন্ধকারে চাষিদের ধান জমিতে পাকা ধানে মই দিয়ে দাও, এমন ভাবে কাজটা করবে যাতে কাকপক্ষীতেও টের না পায়। আর তাতে আমার লাভ? প্রত্যেক বছর নবাব রাজস্ব দানে বিজয়ীকে 3000 মোহর দেয়, আমি তোমাকে তার থেকে 1000 মোহর উপহার দেব। 1000 মোহর? হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, কাজটা শুরু করে দাও। আচ্ছা। তাহলে আর দেরি কেন? মন্ত্রীমশাই কথা মতো কাজ শুরু কর। হ্যাঁ হ্যাঁ, চল। এবারে তো চাষাবাদ বেশ ভালোই হয়েছে। আশা করি নবাব বাহাদুরের কাছ থেকে এবারে আমরাই পুরস্কার পাবো। হ্যাঁ মহারাজ, সারা বাংলায় কৃষ্ণনগরের মতো উৎপাদন এই বছরে কোথাও হয়নি। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে গো পুটির বাবা? গতকাল রাতে আমাদের সব জমির পাকা ধানে মই দিয়ে দিয়েছে। সে কি? এবার আমরা কি করব মহারাজ? কাদের কাদের জমিতে হয়েছে এসব? যেই জমিতে তাকাবেন সেই জমিতেই এই কাণ্ড, ধান ঝরে সব মাটিতে পড়ে আছে। এবার আমরা কি করব? হায় হায় হায়, এবার আমাদের রাজ্যের কি হবে? নবাব বাহাদুরকে তো জবাব দিতে পারবো না। বড় বিপদ হয়ে গেল, রাজ্যে গ্রহের প্রকোপ নেমে এলো। আর কদিন পরেই আমার টেকে আসবে 1000 মোহর। ঠিক আছে, তোমরা সবাই এখন বাড়ি যাও। না, আমার মন মেজাজ ভালো নেই। ওগো, তুমি শুনেছো কি হয়েছে? পুটির মা হাউ হাউ করে কাঁদছিল গো। হ্যাঁ গিন্নি,
পুঁটির বাবা কয়েকজন চাষি ভাইদের নিয়ে রাজসভায় এসেছিল। শুনলাম রাতারাতি কে বা কারা চাষ জমিতে পাকা ধানে মই দিয়েছে। কত বড় সর্বনাশ হয়ে গেল বলো, কি হবে গো? কি যে হবে ভগবান জানে। বলি তুমি পারলে না উটিদের একটু সাহায্য করো। হ্যাঁ, আমি মনে মনে ভেবেই রেখেছি বুঝলে, এবার বেতন পেলে পুঁটিদের বাড়িতে মাসোহারার জিনিসপত্র দিয়ে আসবো। নবাব বাহাদুরের কাছে মহারাজ খাজনা কিভাবে দেবেন? সেটাই তো বুঝতে পারছি না। আপনি এত চিন্তা করবেন না। রাজবাড়ির ভাড়ার থেকে আপাতত কিছু বস্তা ধান পাঠানোর ব্যবস্থা করুন। তারপর নবাব বাহাদুরের কাছে গিয়ে বলবেন, আস্তে আস্তে সব দিয়ে দেবেন মহারাজ। তাই করতে হবে, তাছাড়া তো আর অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। কিন্তু এবারে আর আমাদের মান রক্ষা হবে না। দেখি 2-1 দিনের মধ্যেই যতটা সম্ভব ভাড়া থেকে ধান পাঠানোর ব্যবস্থা করব। এই বছর 10,000 বস্তা ধান রাজস্ব এসেছে খাম্বাজ রাজ্য থেকে, 7,000 বস্তা ধান এসেছে বর্ধমান রাজ্য থেকে, আর মাত্র 100 বস্তা এসেছে কৃষ্ণনগর থেকে। তাই এই বছরের বিজয়ী রাজ্য হচ্ছে খাম্বাজ রাজ্য। খাম্বাজ রাজ্যের রাজার হাতে 3,000 মোহর উপহার হিসেবে তুলে দিচ্ছেন। আর কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যের এরকম হাল কেন? এবারে আমাদের সমস্ত রাজ্যের পাকা ধানে কেউ বা কারা মই দিয়ে দিয়েছে। সেসব তোমার মাথা ব্যথা, আমার ধান কোথায়? 100 বস্তা ধান রাজস্ব, কম করে 800 বস্তা ধান রাজস্ব দেওয়ার কথা, কিন্তু তুমি তোমার কথার খেলাপ করেছো। এই বছর আমি নিরুপায় জাহাপানা। আমিও নিরুপায়। হয় তুমি আগামী 1 সপ্তাহের মধ্যে আমাকে 5,000 মোহর দেবে, নইলে কৃষ্ণনগরের সিংহাসন থেকে সরে যাবে। এত বড় শাস্তি দেবেন না নবাব বাহাদুর। আপনি অন্তত মাস 6 সময় দিন, আবার ধান চাষ করিয়ে আপনাকে প্রাপ্য ধান দেওয়া হবে। বেশি কথা বলছো কৃষ্ণচন্দ্র, তুমি 5,000 নয় 6,000 মোহর 1 সপ্তাহের মধ্যে দেবে। বেটা গোপাল বেশি পাকা, অত কথা বলতে কে বলেছিল? গোপাল, এটা তুমি কি করলে? হায় হায় হায়! সর্বনাশের সময় যখন ঘনিয়ে আসে তখন বিপদের ওপর বিপদ এভাবেই আসে। আমার পাওনা। আরে এখন না, তোমাকে পাঠিয়ে দেব। ওই দেখুন, খাম্বাজ রাজের সাথে কথা বলছে। এখন বেশি কথা বললে কৃষ্ণচন্দ্র আর গোপাল সন্দেহ করবে। চলুন তো দেখি ওখানে গিয়ে কি কথা বলছে। কি কথা বলছো মন্ত্রী? মন্ত্রী আমায় বিজয় অভিনন্দন জানাচ্ছিল। বিজয় অভিনন্দন তো উপহার পাওয়ার সময় জানাতে পারতেন মন্ত্রী মশাই। যাই হোক, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমার নাম কেশকান্ত, আমি খাম্বাজ রাজ্যের দক্ষিণ পশ্চিম গ্রামের জমিদার। কেশকান্ত আমার বিশেষ বন্ধু। আপনার কেশ নিয়ে বেশ ভাব দেখছি। হ্যাঁ, ওই কদিন আগে তো খাম্বাজ রাজের মাথার চুল পাতলা হয়ে আসছিল, খুশকি হচ্ছিল আর কি। তো ওনার পরামর্শে একটা তেল মেখেই তো খাম্বাজ রাজের আবার ঘন কালো চুল ফিরে এসেছে। কেশকান্ত জমিদার হতে পারে, কিন্তু ওর অর্থনৈতিক অবস্থা তাবর রাজাদের থেকে অনেক ভালো। কয়েক হাজার বিঘা জমির মালিকও, তার সাথে চুলের তেলের ব্যবসা করেও হাজার হাজার মোহর রোজগার করে। এই এখন চুল নিয়ে চুলোচুলি না করে চলো কৃষ্ণনগরে ফিরি। এমনিতেই মন মেজাজ খারাপ, 1 সপ্তাহের মধ্যে আবার 6,000 মোহর জোগাড় করতে হবে। হ্যাঁ, চলুন চলুন। আচ্ছা মন্ত্রীমশাই, আপনি এই কেশকান্ত জমিদারের ব্যাপারে এত কিছু জানলেন কি করে? ওনার সাথে তো আমাদের আজই প্রথম দেখা। হাওয়ায় কত খবরই ভেসে আসে, সেরকম আমার কানেও এসেছিল। এসব বাদ দাও। গোপাল, মন্ত্রী, দুজনেই ভাবনা চিন্তা করো কিভাবে 6,000 মোহর জোগাড় হবে। পাকা ধানে মই পড়লো, এখন আবার এত বড় বোঝা। আমার কাছেও মহারাজ বেশি অর্থ নেই, সব মিলিয়ে মিশিয়ে ওই 150 থেকে 200 মোহর মতো আছে বাড়িতে। যদি বেশি থাকতো আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করতাম মহারাজ। তাও করতেন কিনা সন্দেহ। তুমি চুপ করো। মন্ত্রীমশাই ওই লোকটাকে জানলো কি করে? এই লোকটাকে তো আগে দেখারই কথা না। না, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। চলুন চলুন।
বুঝলে গিন্নি, 1 সপ্তাহের মধ্যে মহারাজকে 6000 মোহর জোগাড় করতেই হবে, নইলে সিংহাসন ছাড়তে হবে। এখন কিন্তু আমাদের উচিত মহারাজের পাশে দাঁড়ানো। কিছু ভেবেছো কি? আপাতত আমার বিয়েতে পাওয়া আংটি বন্ধক রাখবো, আর তুমি যদি হ্যাঁ হ্যাঁ, আমার যে দুটো গয়নাগাটি আছে ওগুলো বন্ধক রাখো, পরে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো খন। দেখি বাকি সভাসদদেরকেও বলবো, যে যতটা পারে, তারপর ভগবানই ভরসা। আপনি এত চিন্তা করবেন না মহারাজ। চিন্তা না করে কি আর কোনো উপায় আছে? সিন্ধুকে যা আছে তা দিয়ে 3000 মোহর হয়ে যাবে, কিন্তু তারপর আর কি করব? এবার কি নিরুপায় হয়ে জায়গা জমি বিক্রি করতে হবে? কিছু একটা করতেই হবে। আপনি গোপালকে একবার বলে দেখুন, প্রত্যেকবার যখনই বিপদে পড়েছেন তখন গোপালই আপনাকে বাঁচিয়েছে। দেখি আগামীকাল রাজসভা শুরু হওয়ার আগে গোপালের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এই যে শ্যাকরা, কি করছো? এই তো, বলুন। শোনো, আমার গিন্নির জন্য একটা হীরের হার বানাতে হবে, ওই 1000 মোহরের মধ্যে। 1000 মোহরে তো হীরের নাক, কান, গলা, হাত, পা সব গয়না, এই সব গয়না হয়ে যাবে মন্ত্রীমশাই। তাহলে বানাও, এই নাও 1000 মোহর। ওরে বাবা, মন্ত্রী মশাই, 1000 মোহর! এই মন্দার বাজারে এত মোহর কোথায় পেলেন? গতকালই তো বললেন আপনার কাছে 150 থেকে 200টা আছে। সে যেখান থেকেই পাই, তাতে তোমার কি? না, আমার কিছু না শ্যাকরা, আমি কয়েকটা গয়না বন্ধক রাখবো। দেখি কি আছে। এই সব মিলিয়ে এতে আমি 15 মোহর দিতে পারবো। বেশ, তাই দাও। আমি আমি ধীরে ধীরে শোধ করে গয়নাগুলো ছাড়িয়ে নেব। হ্যাঁ, মন্ত্রীর ব্যবহারগুলো বেশ সন্দেহজনক লাগছে। দেখি, গুপ্তচরকে কাজে লাগাতে হবে, মন্ত্রীর পিছনে ছায়ার মতো লেলিয়ে দিতে হবে। মহারাজ, আমি চেষ্টা করছি আপনার এই মোহর কিভাবে জোগাড় করা যায়, আপ্রাণ চেষ্টা করছি। দেখো, বা আমি 3000 মোহর পারবো, কিন্তু তার বেশি হলে জায়গা জমি বেচতে হবে, হাতে যে বেশি দিন সময়ও নেই। আচ্ছা মহারাজ, দেখছি। তবে মন্ত্রীমশাই চাইলেই আপনাকে 1000 মোহর দিয়ে সাহায্য করতে পারতেন, কিন্তু উনি তা না দিয়ে ওনার গিন্নির গয়না বানাচ্ছেন, হীরের গয়না। কি মন্ত্রী তো কালকেই বলল ওর কাছে 150 থেকে 200 মোহর আছে মাত্র, 1000 মোহর কোথা থেকে পেল? সে উনিই জানেন, তবে তার খবর খুব তাড়াতাড়ি আশা করি পেয়ে যাব মহারাজ। কাজটা একদম ঠিক করলেন না মন্ত্রী মশাই। আপনার কথা শুনে আমরা সবার জমির পাকা ধানে মই দিলাম, কিন্তু আমরা একটা পয়সা পেলাম না। আপনি যে এই কাজ করার জন্যে খাম্বাজ রাজার কাছ থেকে ওই 1000 মোহর উপহার পেলেন, সেটা দিয়ে গিন্নির গয়না বানাতে দিলেন, কিন্তু আমাদের বেলায় লবডঙ্কা। তোদেরকেও দেবো, একটু সবুর কর, আগে গিন্নির মাথাটা ঠান্ডা করি। না না, আমাদের এক্ষুনি চাই। আরে এক্ষুনি কি করে দেবো, আমার হাত খালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নে 2 মোহর ধর, 2 ভাই ভাগ করে নি, পরে আরো দেবো। এটা কিন্তু ঠিক না। এসব আলোচনা খোলামেলা জায়গায় করা উচিত না। উফ, পরে তোদের সাথে কথা বলবো, এখন যেতে দে, বাজার করব, তারপর আবার রাজসভা আছে। আচ্ছা, এই ব্যাপারটা মহারাজকে আর গোপাল দাদাকে জানাতে হবে। গোপাল দাদা, মহারাজ আসল খবর পেয়ে গেছি। কি খবর? আমি একটু আগে শুনলাম। কাজটা একদম ঠিক করলেন না মন্ত্রী মশাই। আপনার কথা শুনে আমরা সবার জমির পাকা ধানে মই দিলাম, কিন্তু আমরা একটা পয়সা পেলাম না। আরে তোদেরকেও দেবো, একটু সবুর কর। মন্ত্রী, আমি না তোমাকে বেরেই ফেলবো। মহারাজ, মন্ত্রী মশাই এখানে গৌণ, উনি অর্থের লোভে এসব করেছেন, আর ওনাকে দিয়ে করিয়েছেন খাম্বাজ রাজ। হ্যাঁ, যাতে এবারে বিজয়ী হতে পারেন। তাই আপনি এই খবর 5 কান করবেন না মহারাজ। আমি খাম্বাজ রাজ আর ওই কেশকান্তর কাছ থেকে ক্ষতিপূরণ ঠিক আদায় করে আনব। কিন্তু কিভাবে? শুনুন তাহলে।
দারুণ বুদ্ধি। তাহলে এখন আসি মহারাজ, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আপনি শুধু আগামীকাল সন্ধেবেলা খাম্বাজ রাজের দরবারে চলে আসুন, পারলে নবাব বাহাদুরকেও সঙ্গে করে নিয়ে আসুন। হ্যাঁ, প্রণাম খাম্বাজ রাজ। কে আপনি? আমি হতাশ রঞ্জন, পশ্চিমে থাকি। কি চাই বলুন? কিছু চাই না, তবে একটা কথা শুনলাম তাই বলতে এলাম। কি কথা? আমি শুনলাম মহারাজ আপনার মাথার চুলগুলো সব নকল। আমার এত সুন্দর চুল সব নকল? ফাজলামো হচ্ছে। আমি যদি প্রমাণ করে দিই আপনার চুল নকল, তাহলে কি? তাহলে আপনি আমাকে 100 মোহর দেবেন, আর প্রমাণ না করতে পারলে আমি আপনাকে 100 মোহর দেব। বেশ, দেখো, এক্ষুনি দেখো, আমারই তো 100 মোহর লাভ হবে। এখন না, এখন না, আজ সন্ধেবেলায়। বেশ বেশ, তখনই এসো। এবারে জমিদার কেশকান্তর বাড়ি যেতে হবে। জমিদার মশাই বাড়ি আছেন? কে মশাই আপনি? আমি হতাশ রঞ্জন, পশ্চিমে থাকি। আমি বিশাল ক্ষমতাশালী লোক। কিসের ক্ষমতা? আমি রাজরাজাদের মারধর করি, চুল ধরে টানি, শাস্তি দিই। এসব কি উল্টোপাল্টা বলছেন? খাম্বাজ রাজ আপনার বন্ধু না? হ্যাঁ, প্রিয় বন্ধু। ওনাকেও আমি আপনার সামনে চুল ধরে টানবো, কিন্তু উনি কিচ্ছু করতে পারবেন না। উনি আপনাকে শুলে চড়াবেন। কিছুই করতে পারবেন না, বললাম না আমি বিশাল ক্ষমতাশালী লোক। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে বাজি ধরুন, 10,000 মোহরের বাজি। 10,000 মোহরের বাজি? হ্যাঁ, আজ আমি খাম্বাজ রাজের রাজবাড়ি যাব, আর আমার শক্তি প্রদর্শন করব। ওনার চুল ধরে টানা হেঁচড়া করব, ওনাকে আহত করব, কিন্তু উনি আমাকে কিছুই করতে পারবেন না। বেশ রাজি, বাজি 10,100 মোহর দিতে পারবেন তো? হ্যাঁ, আমি বাজি হারলে আপনাকে দেব 10,100 মোহর। দরকার হলে ওই কাগজে কলমে লিখিত পরিত করে নিন। বেশ, তাহলে তাই হোক। কিন্তু হ্যাঁ, একটা কথা, আমি শক্তি প্রদর্শন করার আগে থেকে প্রক্রিয়া চলাকালীন সময় পর্যন্ত আপনি খাম্বাজ রাজের সাথে কোনো কথা বলতে পারবেন না। বেশ বেশ। তাহলে শুরু করি? শুরু করো। এবার আমি প্রমাণ করেই ছাড়বো। আরে লাগছে লাগছে, বাবারে, লাগছে এই সেরেছে। লাগছে এ তো সত্যি সত্যি চুল ধরে টানছে। লাগছে লাগছে, বাবারে, বাবা। ওরে বাবা রে বাবা, কি শক্ত! এ কি, খাম্বাজরাজ কিছুই তো বলছেন না? তাহলে কি আমি হেরে গেলাম? না না খাম্বাজ রাজ, আমার ধারণা ভুল, যা শুনেছি তাও ভুল। এবার বিশ্বাস হলো তো? দাও দাও, এবারে 100 মোহর দাও। দিন কেশকান্ত মশাই, আমাকে 10,100 মোহর দিন। এ কি, ও তোমাকে 10,100 মোহর কেন দেবে? ওনার সাথেও তো বাজি ধরেছিলাম। কি বাজি? আপনার এখান থেকে বেরিয়ে এবারে দিন তো দেখি, সব কাগজ কলমে লেখা আছে। এই নাও। হায় 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 হায়। সাবাস গোপাল, সাবাস, তুমি আমার মুখ রক্ষা করেছো। গোপাল, কৃষ্ণচন্দ্র, নবাব বাহাদুর, আপনারা? হ্যাঁ,
আমি গোপাল। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না খাম্বাজরাজ। আপনি আমাদের মন্ত্রীর মাথা খেয়ে যে জঘন্য কাজটা করিয়েছেন সেটা তো আর প্রমাণ করতে পারতাম না, তাই ছলে বলে কৌশলে আপনার প্রিয় বন্ধুর কাছ থেকে আদায় করে নিলাম। হ্যাঁ নয়, হ্যাঁ। এই নিন মহারাজ। এতে কত মোহর আছে? 10,100 মোহর। এর থেকে 100 খাম্বাজরাজকে দিন, 6,000 নবাব বাহাদুরকে, আর বাকিটা আপনার কাছে রাখুন। এত ধান নষ্ট হলো। কৃষ্ণচন্দ্র আমাকে সবটা বলেছে, আর ওর মন্ত্রীকেও নিয়ে এসেছি। ধোলাই খেয়েই সব বলে দিয়েছে। এই কে আছো? কৃষ্ণনগরে মন্ত্রীকে নিয়ে এসো। মার খেয়ে আমি সব বলে দিয়েছি খাম্বাজরাজ। উদ্ধার করে তো জাহাপানা, আমাকে ক্ষমা করে দিন। এর কোনো ক্ষমা নেই। তোমাকে আমি কারাগারে বন্দি করব। হায় হায় হায়, সামান্য টাকার লোভ করতে গিয়ে পুরো মাঠে মারা গেলাম। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। আরে বাবা, কি বিশ্রী রান্না হয়েছে! তরকারিতে কি কোনো জিরে বাটা, আদা বাটা কিছুই দেয়নি না? কই গো রাধুনী ঠাকুর, কোথায় গেলে? এদিকে এসো। বলুন রানীমা। বলছি, তুমি তো রাজবাড়িতে দীর্ঘদিন ধরেই রান্না করছো, কিন্তু ইদানি তোমার রান্না এত বেস্বাদ লাগছে কেন? সে তো আমি বলতে পারবো না, আমি তো আগের মতনই রান্না করি। ছোট মুখে বড় কথা বলছি, আমি কিছু বলতে চাই রানীমা। এই, তুই আবার পাকামো করতে এসেছিস কেন রে? তোকে কি রানীমা ডেকেছেন নাকি? আহ, কি বলতে চাইছে শুনেই দেখি না, বলো। রানীমা, এখন আর রাধুনী ঠাকুর আগের মতো যত্ন নিয়ে রান্না করেন না। রান্নাঘরে পড়ে পড়ে ঘুমোয়, আর তাড়াহুড়ো করে কোনো রকমে রান্না করে দেন। একদম বাজে কথা বলবি না। বাজে কথা না রানীমা, শিলনোড়ায় বাটতে ওনার কষ্ট হবে বলে আজকাল রাধুনী ঠাকুর শুধু জিরে ফোড়ন দিয়ে রান্না করেন। এত বেতন দিয়ে তোমাকে রাখা হয় কি এই ফাঁকিবাজির জন্যে? কি মানে, ভুল হয়ে গেছে। এর যদি এই ভুল করার ইচ্ছে হয় তাহলে তল্পি তল্পা গুটিয়ে বাড়ি গিয়ে ভুল করো, মনে থাকবে? মনে থাকবে মহারাজ। কি হচ্ছে বলো তো রানী? সকালে বাগানে পায়চারি করছিলাম, দেখি মালি একটা গাছেও জল দেয়নি। এই গরমে জল না পেলে যে গাছপালাগুলো মরে যাবে। সবাইকে এবার মনে হচ্ছে বলে বলে কাজ করাতে হবে। কি গো, কদিন ধরে তো তুমি শুধু খাচ্ছ আর ঘুমোচ্ছ। বাজার দোকান কিছুই নেই গো, রাজসভাতেও যাও না। কি যে করি। কি গো দিদা, দাদু আজও ঘুমোচ্ছে? কি বলবো বলতো? আমরা কিছু একটা ব্যবস্থা করছি, দাঁড়াও। এই, কে 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 কে? ওঠো দাদু, আর কত ঘুমে? উড়ে একটা সীমা থাকে। ওঠো বলছি, ওঠো, ওঠো না। আমি বুঝতে পারছি বাড়ির কাজ, বাজার দোকান এসব না করার জন্য তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ। দাদু কাজে ফাঁকি দিচ্ছে দিদা। দে পুটি, আর সরসরি দে। মহারাজের শরীর খারাপ না মন খারাপ? মহারাজ এরকম চুপ করে ঘুম মেরে থাকলে তো রাজপাট সব উঠে যাবে। কিছুই বুঝতে পারছি না। মহারাজ আছেন চুপটি করে, নেই যে মুখে শব্দ। ফাঁকি দিলে এবার তাকে করব আমি জব্দ। অনেক শুয়েছি, আর নয়। মহারাজ, কে ফাঁকি দিচ্ছে? আমি তো ফাঁকি দিই না। পণ্ডিত, তুমি দিচ্ছ নাকি ফাঁকি? না না, বৈদ্য। আমি ফাঁকি দিলে
সবাই ওই রোগে ভুগে মরে যাবে। আমি তো রোজ সময়ই রাজসভায় আসি, তাহলে আমি বলছি আসল কারণ। রাজবাড়ির রাঁধুনি ফাঁকি দিচ্ছে, আর 3 দিন ধরে রাজসভায় গোপাল বেপাত্তা। হ্যাঁ, এই গোপাল বেটাই আসল ফাঁকিবাজ। ওকে বরখাস্ত করে দিই। গোপালকে যদি বরখাস্ত করা হয় তাহলে বিপদে আপদে মহারাজের পাশে দাঁড়াবে কে? অসময় মহারাজ বুদ্ধি পাবেন কার কাছে? এই সুযোগ, এই সময় গোপালকে মহারাজের চক্ষুশূল করতে হবে, তাহলে আমি একেবারে জেঁকে বসতে পারবো। মহারাজ, গোপাল ঠিক কতটা ফাঁকিবাজ হয়ে উঠেছে তার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ, বলুন তো। বেটা গোপাল কোনোদিন সঠিক সময়ে রাজসভায় আসে না, কোনো দিন তো আসেই না, যেমন আজকেও আসেনি। আর না এলে মহারাজকেও কারণটা জানায় না। আপনাকে সম্মান করা তো দূরের কথা, কোনো ভ্রুক্ষেপই করে না। এটা কিছুটা হলেও মন্ত্রী মশাই ঠিক কথা বলছেন। হ্যাঁ, এ তো একদম সঠিক কথা। ঠিক বলেছ। প্রহরী, প্রহরী, বলুন মহারাজ। তুমি আরেকজনকে সাথে নিয়ে এক্ষুনি গোপালকে তুলে নিয়ে এসো। আচ্ছা মহারাজ। বলি তুমি আজকেও রাজসভায় কামাই করবে? অর্ধেক দিন কামাই করলে বেতন কাটা যাবে গো। গিন্নিমা, গোপালকে মহারাজ ডাকলেন। ওই দেখো, রাজবাড়ি থেকে প্রহরীও ডাকতে এসেছে। ওহ, মহারাজের আদেশ না শুনলে তোমাকে তুলে নিয়ে যেতে বাধ্য হব। আরে দাঁড়িয়ে দেখছিস কি, তুলে নিয়ে চল। ঠিক বলেছিস, তুই হাত ধর আর আমি পা ধরি। এই, কে? আমরা এসব কি গোপাল? তুমি বাড়িতে আছো, ঘুমোচ্ছ, অথচ রাজসভায় আসছো না, কি ব্যাপার? আগে মহারাজ, মস্তিষ্ককে বিশ্রাম দিয়ে বুদ্ধি বাড়াচ্ছিলাম। অনেক ব্যবহার হয়েছে তো, তাই একটু বিশ্রাম দরকার আর কি। আমার পুরো রাজসভাটাই ফাঁকিবাজ। আমি সবাইকেই বিদায় করব, আর গোপালকেও। এই সেরেছে, আমি ফাঁকিবাজ নই মহারাজ। আমি খোঁজ নিয়ে দেখেছি, সবাই কম বেশি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। মহারাজ, আমি তো নদীর পাড়ে বসে শীতল হাওয়া গায়ে লাগাই, তবেই তো ঢেউয়ের মতো আমার ছন্দ আসে। কেউ ফাঁকিবাজ না মহারাজ, আসল ফাঁকিবাজ গোপাল। মহারাজ, আমি যদি দরকারে আপনাকে বুদ্ধি দিয়ে, ফাঁকা সময়ে বিশ্রাম দিয়ে ফাঁকিবাজ হই, তাহলে মন্ত্রী মহা ফাঁকিবাজ। কারণ মন্ত্রীর কাজ রাজাকে বুদ্ধি দেওয়া, তা তিনি করেন না বলেই আমাকে দরকার পড়ে। আমি তো ভাঁড়, আমি শুধু হাসাবো, এটাই আমার কাজ। তাতে কি, সেনাপতিও তো সেনাপ্রধান, ও কি যুদ্ধ করে? রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় আছে, তাহলে যুদ্ধ করে হবেটা কি? হ্যাঁ, অকারণে পায়ে পা দিয়ে যুদ্ধ বাঁধাবো নাকি? হ্যাঁ, যত সব। যখন তখন বিপদ আসতে পারে, তাই যুদ্ধের জন্য সব সময় সামরিক শক্তিকে প্রস্তুত থাকা দরকার। হ্যাঁ, এটা গোপাল ঠিক বলেছে। সেনাপতিকে তো কোনোদিন সেসব নিয়ে মহড়াও করতে দেখি না। তাহলে দাঁড়ালো 3 জন ফাঁকিবাজ। মূল অভিযুক্ত গোপাল দিন রাত কামাই করে, মন্ত্রী মহারাজকে বুদ্ধি দেয় না, আর সেনাপতি যুদ্ধের প্রস্তুতি নেয় না। এই 3 জনকে আমি বিদায় করব। এই সেরেছে, এ তো দেখছি বিনা মেঘে বজ্রপাত। না, তবে তোমরা যে ফাঁকিবাজ নও সেটা প্রমাণ করার জন্য 12 ঘন্টা সময় দেব। আমাদের কি করতে হবে? তোমাদের 3 জনকে 3টে খালি বস্তা দেব। প্রত্যেকে ওই খালি বস্তা নিয়ে জঙ্গলে যাবে, আর এই 12 ঘন্টার মধ্যে জঙ্গল থেকে বস্তা ভরে আনবে। একটা বস্তা ভরার জন্য 12 ঘন্টা সময়? এ তো খুবই সহজ কাজ। সহজ কঠিন জানি না, যে ফাঁকি দিয়ে ফাঁকা বস্তা জমা দেবে বা কিছুটা ভর্তি কিছুটা খালি আনবে, সে সাজা পাবে। আচ্ছা মহারাজ, আমি বস্তায় কি নিয়ে আসবো সেটা কি আপনি দেখবেন? তা দেখব না, কিন্তু বস্তা ভরে আনতে হবে, আর যা বস্তায় ভরে আনবে তাই নিয়ে সবাই বাড়ি ফিরে যেতে পারবে। তার মানে বস্তাতে যা থাকবে সব বস্তার মালিকই পাবে। একদম তাই। বুঝে গেছি, ভিতরে কোনো গভীর পরিকল্পনা আছে। প্রহরী, প্রহরী, তুমি এই 3 জনকে 3টে বস্তা দিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। আর বাকি সভাসদেরা আজকে রাজসভাতেই থাকো। ওরা 3 জন আসবে, ওদের বিচার হবে, তারপর ফিরবে। আমাদের খাওয়া দাওয়া তাহলে রাজবাড়ির তরফ থেকেই দেয়া হবে মহারাজ? হ্যাঁ। জঙ্গলে তো যাচ্ছি, কি নেব? গোপাল, আমি বলি কি,
তুমি বরং আমার বস্তায় ঢুকে যাও, আমি তোমাকেই নিয়ে ফিরে যাই, ল্যাটা চুকে যাবে। আপনি যদি একা আমাকে বস্তায় ভরে নিয়ে যেতে পারেন তো চলুন। একা এই সেরেছে। দাঁড়ান, আমি আপনার কাঁধে চড়ে দেখি আপনি আমাকে বইতে পারবেন কি পারবেন না। না না, মুখ ফসকে বলে ফেলেছি, মাথা খারাপ নাকি? তাহলে নিজের মতন থাকুন। এমন কি বা আছে এই জঙ্গলে, আমার কাজে লাগার মতন তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো ওই দিকটা একটু ছায়া আছে বেশ, ওই গাছের নিচে গিয়ে বিশ্রাম নিই। সেনাপতি, অত চিন্তা ভাবনা করার কিছুই নেই। মহারাজ তো আর দেখবেন না আমরা বস্তায় কি ভরে নিয়ে যাব। 12 ঘন্টা অনেক সময়। এখন বিশ্রাম নাও। আপনার ইঁদুরের পেট, আপনি বিশ্রাম নিন। দেখি জঙ্গলে থেকে কিছু ফল পেড়ে আগে খাই, তারপর না হয় ওই বস্তাটা ওই ফলমূলের খোসা আর মাটিতে পড়ে থাকা পাতা দিয়ে ভরিয়ে মহারাজের কাছে নিয়ে যাব। হ্যাঁ, বস্তা যখন বাড়ি নিয়েই যেতে পারবো, তাহলে বনের সব থেকে ভালো ভালো ফলগুলো আগে ভরে নি। গিন্নিকে এবার বলবো, বাজার আনি না তো কি হয়েছে, দেখো কত ফল এনেছি। যাই, এর থেকে কিছু মহারাজকে ভেট দেব, মহারাজ বেশ খুশি হবেন। উফ, এই এত বড় জ্বালার মতো পেটখানা নিয়ে এই পেল্লাই গাছে উঠবো কি করে? দূর দূর, আশেপাশে ঢিল পাথরও দেখতে পাচ্ছি না। এই বুড়ো বয়সে হাড়গোড় ভাঙলে সে এক খারাপ ব্যাপার হবে। আরে দূরে ওদিক থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে এই বনে কেউ এসেছে। ভাই মদন, এই গাছটা ঝড়ে ভেঙে অনেক দিন পড়েছিল, এটা তো নেবই। তুই ওদিকে দেখ, কত মোটা একটা সেগুন গাছ রে। ওই গাছটা নিয়ে গেলে আমরা 1 বছর বসে খেতে পারবো। তাহলে আর দেরি কেন, হাত লাগা। আরে আরে আরে, করো কি, এগুলো সব আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের পছন্দের গাছ। ভুলেও এই গাছ কেটে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করো না। আর ওই সেগুন গাছটা তো মহারাজের সবচেয়ে প্রিয়। আরে মহারাজ কি করে জানবে শুনি, এই বনে তো তিনি ভুল করেও আসেন না। এই যে আমি আসি, আমি মহারাজের দূত। তোমরা যদি ভুল করে ওই সেগুন গাছে হাত দাও, তাহলে কিন্তু তোমাদের গর্দান যাবে। এই সেরেছে, কিন্তু আমরা তো কাঠুরিয়া, কাঠ ছাড়া পেট চালাবো কি করে? সে তোমাদের ব্যবস্থা তোমরা করো, অন্য অনেক কাজ আছে। এই সামনের গাছটা মরে পড়ে আছে, এটার কাঠ আমরা নিয়ে যেতে পারবো তো? তা পারবে, এতে অত চিন্তার ব্যাপার নেই। গোপাল আছে যখন, তখন এই রাজ্যের কেউ মুশকিলে থাকবেই না। শুধু তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? এই নাও বস্তা। আমার জন্য এই জঙ্গল থেকে টাটকা বিভিন্ন ফল পেড়ে এই বস্তা ভরে দাও, তাহলে মহারাজকে আর তোমাদের কথা বলবো না, বুঝলে? আর তোমাদের যাতে রাজবাড়িতে কোনো কাজ হয় সেই নিয়ে মহারাজের কাছে সুপারিশও করবো, কেমন? বেশ বেশ, তুমি তাহলে এখন এখানে বিশ্রাম করো, আমরা তোমার বস্তা ভরে ফল নিয়ে আসছি। ঠিক আছে, আমি তোমাদের কুঠার পাহারা দিচ্ছি, তোমরা ভালো তরতাজা ফল বস্তায় ভরে নিয়ে এসো। ব্যাস ব্যাস ব্যাস, আমার বস্তায় পাতা ভরা হয়ে গেল, এবার যেতে হবে। আমারও বস্তা ভরা হয়ে গেছে মন্ত্রী মশাই। হ্যাঁ, কটা ফল খেলাম আর কটা ভরে নিলাম, আর বাকি জঙ্গলের পাতা ভরে ফেলেছি। হ্যাঁ, আবার কি কি ভরেছি আর কি ভরিনি সেসব তো মহারাজ আর দেখতে যাবেন না। তাহলে আর দেরি কেন, চলুন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাই। গোপালকে তো দেখতে পাচ্ছি না। ও বেটা যা কুঁড়ে, হয়তো এখানে এসেও ঘুমিয়ে পড়েছে। আবার কালকে সকালবেলা উঠবে। এই যে ভাই, এই যে। কে কে? আমরা। ও বলো, বস্তা ভরে এনেছো? হ্যাঁ, ভরে এনেছি। তাহলে চলো রাজসভায় যাই, তোমাদের একেবারে মহারাজের সাথে পরিচয়ও করিয়ে দেবো, কাজের ব্যাপারেও বলবো। চলুন। চলো চলো চলো।
দেখা যাক মন্ত্রী সেনাপতি গোপাল কখন বস্তা ভরে আনে। এই তো চলে এসেছি, বিশ্রাম নিলাম, বস্তাও ভরে ফেললাম। এই দেখুন মহারাজ, আমিও বস্তা ভরে এনেছি। বাহ, তোমাদের বস্তা দেখে তো মনে হচ্ছে খুব হালকা। হ্যাঁ, আপনি যখন আমাদের বস্তা ভরে কি এনেছি সেটা দেখবেন না, তখন অত খাটাখাটনি করে কি লাভ মহারাজ। কিন্তু গোপালের এখনো অবধি দেখা নেই, ও কি সোনা গয়না ভরে আনছে? গোপাল যা কুড়ে আর ঘুম কাতুরে, হয়তো জঙ্গলেও ঘুমিয়েই পড়েছে। মহারাজ, আপনি একটা কাজ করুন, আমাকে আর মন্ত্রী মশাইকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করে দিন, ব্যাস। এত তাড়া কিসের? বাবা 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 বাবা, তোমরা তিনজনেই বস্তা ভরে এনেছো, আমি খুব খুশি। আমার কথা শুনে কাজ করেছো, তোমরা তিনজনেই বিজয়ী। এবার বাড়ি যাও, যাও। গোপাল কি করে বিজয়ী হয় মহারাজ? এই বস্তা ভরে নিয়ে আসাতেও তো ওর ফাঁকিবাজি ধরা পড়ছে। কিসের ফাঁকিবাজি? এই যে দুটো লোক তোমার হয়ে বস্তা বয়ে আনলো, সে তো মহারাজ সহ আমরা সবাই দেখতেই পেলাম। তা তো ঠিক, গোপাল নিজে হাতে বস্তা ভরে আনেনি। মহারাজ বস্তা ভরে আনতে বলেছেন, আমি এনেছি, এখানেই কথা শেষ। আমি কাকে দিয়ে বস্তা ভরালাম, কে আমাকে সাহায্য করলো, সেসব তো কোনো শর্ত আরোপ করা ছিল না। কিন্তু পরীক্ষাটা তো কে ফাঁকিবাজ সেটা প্রমাণ করার পরীক্ষা। এখানে তো তুমি ফাঁকি দিলে গোপাল। এটাও ঠিক কথা, তাহলে গোপালের শাস্তি পাওয়া উচিত। মহারাজ, আপনার শর্ত ছিল সেই ফাঁকিবাজ বলে প্রমাণিত হবে যে বস্তা খালি আনবে। এইখানে আপনি একটা ছোট্ট ভুল করেছেন মহারাজ। বস্তায় কি আছে সেটা দেখবেন না, আগেই বলে দিয়েছেন। তা তো বলেছি। আপনি নিশ্চয় জানেন, পাঠশালায় কিছু ছাত্রছাত্রী থাকে যারা পড়ার বইয়ে মুখ গুজে বসে থাকলেও পড়ায় তাদের মন থাকে না, মাথাতেও পড়া ঢোকে না, তাই সেই পড়া তাদের কোনো কাজে লাগে না। কি পণ্ডিত মশাই, এদেরকেই তো বলে ফাঁকিবাজ। বিলক্ষণ, এরাই ফাঁকিবাজ। ধন্যবাদ। তেমনি আমি যদি বলি সেনাপতি আর মন্ত্রী মশাই ওই ফাঁকিবাজদের মতনই ফাঁকি দিয়ে বস্তা ভরেছে, তাই ওদের বস্তা এত হালকা। সে তো আমি বুঝতেই পারছি, কিন্তু আমার বস্তায় যা জিনিস ভরে এনেছি তা একার পক্ষে সংগ্রহ করা মুশকিল ছিল, তাই আমি দুজনের সহযোগিতা নিয়েছি। মহারাজ, আপনি কি বস্তা খুলে দেখবেন নাকি? না না, আমি খুলে দেখলে আমার কথার খেলাপ হবে। এবার তো দেখছি আবার তিনজনের পরীক্ষা নিতে হবে। হ্যাঁ, নইলে প্রকৃত ফাঁকিবাজ কে সেটা প্রমাণ হবে না। কিন্তু ফাঁকিবাজ ধরার উপায় কি? মহারাজ, আমরা বরং আমাদের বস্তা নিয়ে বাড়ি না গিয়ে একদিন কারাগারেই থাকি, আর তাতেই প্রমাণ হবে এই বস্তায় সত্যি কি আছে যা আমাদের নিজেদের কাজে লাগবে। এটা ভালো বুদ্ধি। মহারাজ তখনই কারাগার থেকে আমাদের মুক্ত করবেন যখন আমরা আর থাকতে না পেরে ডাক দেব, আর যে আগে বেরোতে চাইবে সে সব থেকে বড় ফাঁকিবাজ, মানে যে আগু পিছু না ভেবে কাজ করে। বেশ, তাহলে তাই হোক। মহারাজ, কারাগারে শুধু জল ছাড়া আর কিচ্ছু দেওয়া হবে না, কারণ বস্তায় তো আর জল থাকতে পারে না। না না, তা কি করে হয়? শুধু জল? হ্যাঁ, আমি তো লোককে দিয়ে বস্তা ভরিয়েছি। আপনারা নিজে কি এমন কাজের জিনিস ভরেছেন সেটাই প্রমাণ হবে। বেশ, তাহলে তোমরা কারাগারে যাও, প্রহরী ব্যবস্থা করো। আর এই দুজন কাঠুরিয়া বেশ কর্মঠ মহারাজ, যদি কোনো রাজবাড়ির কাজ থাকে এদের দিয়ে করাতে পারেন। আমার বাগানের মালিটা খুব ফাঁকি দিচ্ছে, তাহলে ওদের সাথে কথা বলে নিচ্ছি। যাও যাও, তোমরা কারাগারে যাও। ওরে বাবা রে, কি খিদে খিদে পাচ্ছে রে। দেখি বস্তায় কি আছে দেখি। একটা পচা ফল, দেখি দেখি একটু ভালো আছে। এটা একটু ভালো আছে, হ্যাঁ এটাই খাই, হ্যাঁ এটাই খাই। আমি তো শুধু পাতা ভরেছি, সেরেছি। আমাকে কি জল খেয়েই কাটাতে হবে? এবার আমি দেখি। টাটকা ফল আর জল, আমার কাছে যা ফল আছে এগুলো খেয়ে আরাম করে 5-6 দিন কেটে যাবে। ও গোপাল, আমাকেও কটা ফল দাও না গো। ও গোপাল, আপনি এখান থেকে উঠুন, অন্য বাগানে ফুল হয়ে ফুটুন। ফল খাবেন, এখন কর্মফল ভোগ করুন। ওরে বাবা, জল খেয়ে আর কতক্ষণ কাটাবো?
পেটটা চুই করছে, কি খিদে পেয়েছে না। আমি আমি বাড়ি যাব। আপনি বাড়ি যাবেন? হ্যাঁ। তাহলে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। বেটা গোপাল কায়দা করে এমন শর্ত দিতে বললো, পুরো ফেঁসে গেলাম। আমারও তো খাওয়ার মতন তেমন কিছু নেই, আমিও এখানে থাকবো না। আমি এখানেই আছি, ফল খাবো, জল খাবো, আর প্রকৃতির ডাক এলে একটু বাইরে যাব। কি তোমরা কারাগারে এক রাতের বেশি তো থাকতেই পারলে না? কি আর করব বলুন মহারাজ, আমরা তো আর গোপালের মতন বস্তা ভরে টাটকা ফল নিয়ে আসিনি। বেটা গোপাল আমাদের দেখিয়ে দেখিয়ে ফল খাচ্ছিল, অতি আমাদের খিদে আরো বেড়ে যাচ্ছিল। তাহলে এরা দুজনে তো হার মেনে নিল। গোপাল কি করছে? গোপাল খাচ্ছে আর ঘুমোচ্ছে। ওকেও নিয়ে এসো। আচ্ছা মহারাজ। একই মহারাজ, আমার তো এখনো বাইরে আসার ইচ্ছে হয়নি। কি আর করা যাবে, ওরা হার মেনে নিয়েছে, তার মানে তুমি জয়ী হয়ে গেলে গোপাল। আমার বস্তায় ভরে অনেক ফল এনেছিলাম, এখনো অনেক আছে। আপনি তাহলে বাকি ফলগুলো নিয়ে নিন। তাহলে তো এটাই প্রমাণ হলো গোপাল কাজের সময় ফাঁকিবাজি দেয় না, শুধু বুদ্ধি বাড়ানোর জন্য একটু বেশি ঘুমোয়। এই নাও গোপাল, তোমার উপহার। মহারাজ, আমি সময়ের কাজ সময়ে করি, আর বাকি সময় একটু ঘুমাই। আমার এখন ঘুম দরকার মহারাজ, কাল থেকে অনেক ধকল গেল যে। বেশ, তোমাকে ঘুমানোর জন্য 1 সপ্তাহ ছুটি দেওয়া হলো। ধন্যবাদ মহারাজ। কি সেনাপতি আর মন্ত্রী মশাই, এবার বুঝলেন তো, ফাঁকি দিলেই ফাঁকে পড়তে হয়, তাই কাজ করলে ভেবে চিন্তে করুন। চলি। খুব ঘুম পাচ্ছে। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা